কলিং চালু হয়েছে, তারপরে যারা অতিরিক্ত পাগলামি করতেছেন তাদের জন্য আমাদের এই ভিডিওটা, ঠিক আছে। তো কথা হলো, কলিং চালু হচ্ছে আমাদের জন্য, যারা আমাদের দেশের লোক আছে, আরও বিভিন্ন কান্ট্রি আছে, সোর্স কান্ট্রি আছে, মালয়েশিয়া বিভিন্ন সোর্স কান্ট্রি থেকে ওয়ার্কার হায়ার করে থাকে, ঠিক আছে। তো তার মধ্যে একটি হচ্ছে আমাদের বাংলাদেশ। তো আমাদের বাংলাদেশের সমস্যা হচ্ছে, আমাদের বাংলাদেশের মানুষের সমস্যা হচ্ছে যে কলিং চালু হয়েছে, শুরু হয়ে গেছে পাগলামি উল্টাপাল্টা। ভাই, আমাদের কারণে কিন্তু দেশে সিন্ডিকেট করার সুযোগ পাই। 22-এর কলিং আপনারা দেখেন না কীভাবে সিন্ডিকেট করে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে নিয়ে গেছে। আপনার কিছুই করা ছিল না। সর্বনিম্ন 5 লাখ থেকে শুরু করে 7 লাখ পর্যন্ত নিচে এই কলিং লোক প্যারেন্ট করে মালয়েশিয়াতে। তো আপনাদের কারণে কিন্তু সেই সুযোগটা আবার তৈরি হচ্ছে। দেখেন, মালয়েশিয়াতে যে শর্তগুলো দিয়েছে, এরকম শর্ত পালন করার মতো মানে সিন্ডিকেটের ভিতরে যে কয়েকজন কিছু কিছু লোকের এজেন্সি আছে, তার বাহিরে আমার তো মনে হয় না যে এরকম এজেন্সি নাই। দেখেন, একটা শর্ত দিছে যে 10,000 স্কোয়ার ফিটের একটা অফিস লাগবে। 10,000 স্কোয়ার ফিটের অফিস ভাই ঢাকাতে কয়টা এজেন্সির আছে? তো যেগুলোর আছে ওরাই সিন্ডিকেটের সাথে জড়িত। সুতরাং আমি একটা কথা বলতে পারি, আমি আবার সিন্ডিকেটের আভাস পাচ্ছি। আমি কোনো খবর না যাই না, আমি কিন্তু কোনো কিছু বলি না। দেখেন, যখন বিভিন্ন চ্যানেলের নিউজ হয়েছে তার 24 ঘন্টা আগে কিন্তু আমি বাংলাদেশের কলিংয়ের নিউজটা দিছি আমার পেজে। সুতরাং আমি তথ্য ছাড়া কোনো কথা বলি না, ঠিক আছে। যাই হোক, আর কিছু কিছু লোকজন কমেন্টস করে, ফোন করে যে ভাই মেডিকেল কবে থেকে শুরু হইব? আরে ভাই, এত পাগল গেছেন কেন? ধৈর্য ধরছেন, একটু ধৈর্য ধরেন। কারণ আপনাদের ধৈর্য যদি না ধরেন তাহলে কিন্তু বিচার রেট, সিন্ডিকেট এগুলো ভাঙা সম্ভব না, ঠিক আছে। আপনারা মনে করতেছেন মালয়েশিয়া আসবো, মালয়েশিয়া আসলেই লক্ষ লক্ষ টাকা। আরে ভাই, টাকা এত সোজা না। তো আমাদের দেশের বেশিরভাগই লোকই কিন্তু মালয়েশিয়া দেশে আনস্কিল, কোনো কিছু জানে না। মালয়েশিয়াতে আনস্কিল লোকের কোনো মূল্যায়ন নাই, ঠিক আছে। 22 সালের কলিংয়ের পরে বিগত 1.5 থেকে 2 বছরের মতো এমন পরিস্থিতি ছিল, মানুষে খাইতে পারে নাই। লক্ষ লক্ষ লোক না খায়া ছিল, লক্ষ লক্ষ লোক চলে গেছে। 22-এর কলিং আইসা 23-এ 24-এ চলে গেছে। ইভেন এই বছর 25 সালে অনেক লোক চলে গেছে। ইমিগ্রেশনের কাছে প্রতিদিনই হাজার হাজার লোক ধরা খাইতেছে, কোনো সমস্যা নাই, সব ঠিক আছে। তারপরে ইমিগ্রেশন ধরে নিচ্ছে। ওই যে এক ডিস্ট্রিক্টের ভিসা আরেক ডিস্ট্রিক্টে যায় কাজ করতেছে, এই যে সমস্যা। তো আপনি এক ডিস্ট্রিক্টের ভিসা আরেক ডিস্ট্রিক্টে যায় কাজ করবেন না, কি করবেন? আপনার তো এজেন্ট ভিসা, আপনার এজেন্ট তো কাজ দেন। আপনার এজেন্ট ধরেন শ্রীলঙ্কারের, আপনি কাজ করতেছেন কোয়ান্তান, আপনি তো শ্রীলঙ্কারের কাজ নাই। আপনি শ্রীলঙ্কার কয় জায়গায় আছে কাজ চলে? এই বছর সবচেয়ে বেশি কাজ 2025 সালে শেষের দিকে শুরু হয়েছে। 26-এর পুরাপুরি বছরটাই কিন্তু মানে 80-85% কাজ জোহর বারোতে, কিন্তু সবার ভিসা জোহর বারোতে হবে না। একজনের ভিসা কুয়ালালামপুরের আছে, মালাক্কার আছে, শ্রীলঙ্কারের আছে, কোয়ান্তান আছে, ক্লান্তানের আছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এক জায়গার ভিসা অন্য জায়গায় যা কাজ করতেছে, ইমিগ্রেশন ধরতেছে, কোনো ছাড় নাই, ঠিক আছে। যাই হোক, আসেন, বুঝে শুনে আসেন, একটু ধৈর্য ধরেন। আর কাকে টাকা দিচ্ছেন যাচাই বাছাই করে টাকা দেন। ফুটফাট করে এনে সেনে পাসপোর্ট দিয়ে ঘুরেন না। গত বছর দেখেন নাই, লাস্টে যখন 17-18 হাজার লোক আটকে গেল, এর মধ্যে নাকি আবার 7-8 হাজার লোকের একটা সুযোগ দিছে। তো যাই হোক, ওদের যে ঘাটতিটা, আমরা বাঙালিরা যে আসে, আমাদের কিন্তু প্রচুর প্রচুর টাকা লাগে। অন্য অন্য দেশ, পার্শ্ববর্তী দেশ থেকে ডাবল টাকা লাগে। আমাদের টাকা কিন্তু কারোর হাতে থাকে না। কেউ এনজিও থেকে, কেউ সুদের ঋণ নিতেছে বিভিন্নভাবে, মানে কারোরই হাতের টাকা নাই। সুতরাং
যাই করেন বুঝে শুনে করেন, টাকা আপনার, চিন্তা আপনার। ঠিক আছে, ভালো থাকবেন ইনশাল্লাহ, আর ফলো দিয়ে রাখবেন। অবশ্যই আপডেট সবসময় পাবেন আমার পেজ থেকে। ধন্যবাদ সকলকে।